তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC7 পেপারটি রয়েছে সুলতানি যুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, দিল্লির সুলতানি সাম্রাজ্যের সংহতি সাধনে ইলতুৎমিশের অবদান আলোচনা করো। এক কথায় ইলতুৎমিশের কৃতিত্ব অবদান নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেব। সিইউ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার ডিএ CC7 প্রশ্ন হচ্ছে দিল্লির সুলতানি সংহতি সাধনে ইলতুৎমিশের কৃতিত্ব। তাই ইলতুৎমিশের কথা আমরা জানি, একেবারে সুলতানি যুগের প্রথম দিককার সুলতান ছিলেন ইলতুৎমিশ। মূলত তিনিই ছিলেন প্রকৃত প্রতিষ্ঠাতা। তা তিনি কিভাবে প্রকৃত প্রতিষ্ঠাতা হয়ে উঠেছিলেন সেই বিষয়টাই আমাদেরকে এখানে আলোচনা করতে হবে। এবং এখানে সংহতি সাধন অর্থাৎ সাম্রাজ্যকে একটা সংহতি স্থাপন করা, সাম্রাজ্যের যে সমস্ত নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করার সময় যে সমস্ত ঝড় ঝঞ্ঝা বা বিপদগুলো রয়েছে সেগুলোকে কাটিয়ে উঠে কিভাবে ইলতুৎমিশ একটা শক্ত ভিত্তির উপর দিল্লির সুলতানি সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই বিষয়টা নিয়েই আজকের ক্লাসের মূল আলোচনা। তা দেখো, যদি আমরা একটু আগে থেকে দেখি তা দেখবো যে দিল্লিতে মুসলিম শাসনের সূচনা করেন কুতুব উদ্দিন আইবক। অবশ্য তার আগে মোহাম্মদ ঘুরি 1206 খ্রিস্টাব্দে এই মোহাম্মদ ঘুরি তার নিজের রাজ্যে ফিরে যান এবং ভারতবর্ষের দায়িত্ব দিয়ে যান তার জামাতা ও কৃতদাস কুতুব উদ্দিন আইবককে 1206 সালে। কিন্তু 1210 সালে কুতুব উদ্দিন আইবক ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে অর্থাৎ পোলো খেলতে গিয়ে মারা যান। হঠাৎ মারা যাওয়ায় তার প্রধান কৃতদাস এবং জামাতা এই ইলতুৎমিশকে দিল্লির সিংহাসনে মনোনীত করেন সেই সময়কার দিল্লির আমির ওমরাহরা। ইলতুৎমিশ প্রথম জীবনে কৃতদাস ছিলেন এবং তিনি কুতুবউদ্দিনের কৃতদাস ছিলেন, তবে তিনি ছিলেন সুদর্শন এবং খুব বুদ্ধিমান একজন ব্যক্তি। তার কৃতিত্বে বা তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে কুতুবউদ্দিন তাকে দাসত্ব থেকে মুক্তি দেন এবং নিজ কন্যার সাথে তার বিবাহ দেন এবং বদায়ুনের শাসনকর্তা হিসেবে নিয়োগ করেন। কুতুবউদ্দিন আইবক মারা যাওয়ার পর তার অযোগ্য পুত্র আরাম শাহ সিংহাসনে বসেন, ফলে দেশে বিশৃঙ্খলা দেখা দেয়। তখন দিল্লির আমির ওমরাহরা ইলতুৎমিশকে সিংহাসনে বসার জন্য তার কাছে আবেদন করেন। ইলতুৎমিশ সসৈন্যে দিল্লিতে আসেন এবং দিল্লির সিংহাসন দখল করে 1211 সালে তিনি সিংহাসনে বসেন এবং একাদিক্রমে 1236 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেন। তার এই রাজত্বকালে কিন্তু শান্তির কাল ছিল না। এই সময় তিনি একাধিক সমস্যার সম্মুখীন হন, কারণ এই সময় ভারতে মুসলিম শাসন সবে মাত্র প্রতিষ্ঠিত হয়েছে। ফলে দেশের ভিতরে যে সমস্ত হিন্দু রাজপুত শক্তিগুলো রয়েছে তারা তো বিদ্রোহ করেছিলই, এছাড়া মুসলিম শাসকদের মধ্যেও অনেকেই কিন্তু সেই সময় ইলতুৎমিশের বিরোধিতা করেছিল। তাই ইলতুৎমিশ যে সমস্ত সমস্যাগুলোর মুখোমুখি হয়েছিলেন সেগুলো আমরা একবার দেখব। দেখো, প্রথমে রয়েছে তাজ উদ্দিন ইলদুজ। ইনি ছিলেন গজনির শাসনকর্তা। যেহেতু ভারতবর্ষ ছিল গজনির অধীনে, তাই তাজউদ্দিন ইলদুজ গজনি ভারতবর্ষের উপরে তার দাবি বা অধিকার দাবি করেন এবং তিনি লাহোর জয় করে দিল্লির দিকে অগ্রসর হতে থাকেন। আবার পাঞ্জাবের শাসনকর্তা ছিলেন নাসির উদ্দিন কুবাচা, সিন্ধুর শাসনকর্তা। এই নাসির উদ্দিন কুবাচা ছিলেন কুতুবউদ্দিন আইবকের সহকর্মী। তা তিনি পাঞ্জাব দখল করেন নাসির উদ্দিন কুবাচা এবং দিল্লির দিকে অগ্রসর হতে থাকেন। ঠিক এই সময় বাংলাদেশে আলী মর্দান খলজি তিনি নিজেকে স্বাধীন বলে ঘোষণা করেন। আবার ঠিক এই সময়ে চেঙ্গিস খা, মঙ্গল নেতা চেঙ্গিস খা, তিনি মধ্য এশিয়ার যে খোয়ারিজম রাজ্যটি রয়েছে তার শাসনকর্তা জালাল উদ্দিন মঙ্গাবর্ণীকে পিছু ধাওয়া করতে করতে সিন্ধু নদের তীরে এসে উপস্থিত হন। জালাল উদ্দিন মঙ্গাবর্ণী ইলতুৎমিশের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন, কিন্তু ইলতুৎমিশ দেখেন যে জালাল উদ্দিনকে আশ্রয় দেওয়ার অর্থই হচ্ছে চেঙ্গিস খানের মুখোমুখি হওয়া। এখন সবে মাত্র এই সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, তাই তিনি এই সময়ে চেঙ্গিস খানের মুখোমুখি হতে চাইছিলেন না। ফলে জালাল উদ্দিন মঙ্গবর্ণীকে তিনি আশ্রয় দেননি। ফলে জালাল উদ্দিন মঙ্গবর্ণী মধ্য এশিয়ায় পালিয়ে যান এবং চেঙ্গিস খাও তার পিছন পিছন
মধ্য এশিয়ায় পালিয়ে যায়। এর ফলে কি হয়, চেঙ্গিস খানের আক্রমণের হাত থেকে ভারতবর্ষ রক্ষা পায়। ইলতুৎমিশের এই বুদ্ধির বলে তিনি এই সমস্যা কাটিয়ে উঠতে পেরেছিলেন। তবে এইটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে সেই সময় দেখা দিয়েছিল ইলতুৎমিশের সামনে। এরপরে দেখো রয়েছে রাজপুত বিদ্রোহ। তা ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর এই দিল্লির শাসনের, সুলতানি শাসনের বিরুদ্ধে উত্তর ভারতের রাজপুত শক্তিগুলি যেমন গোয়ালিয়র, আজমির, দিল্লি, জালোর, একাধিক জায়গা, উজ্জয়িনী, এই সমস্ত অঞ্চলের রাজপুতরা বিদ্রোহ ঘোষণা করে ইলতুৎমিশের বিরুদ্ধে। এছাড়া ইলতুৎমিশের বিরুদ্ধে কিছু আমির ওমরাহরা প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে ইলতুৎমিশের বিরুদ্ধে। এখন ইলতুৎমিশের সামনে এই সমস্ত সমস্যাগুলো দেখা দেয়। ইলতুৎমিশ একে একে অর্থাৎ 1 by 1 পলিসি নিয়ে একের পর এক একটা সমস্যার সমাধান করেন। প্রথমে তাজউদ্দিন ইলদুজকে 1215 সালে তরাইনের তৃতীয় যুদ্ধে তাকে পরাজিত ও নিহত করেন। এরপরে 1227 সালে গিয়ে নাসির উদ্দিন কুবাচাকে পরাজিত করেন এবং নাসির উদ্দিন কুবাচা পরাজয়ের গ্লানি মুছতে তিনি সিন্ধু নদের জলে ডুবে আত্মহত্যা করেন। এরপরে দেখো রয়েছে আলী মর্দান খলজি বাংলাদেশে। এই আলী মর্দান খলজিকে দমন করার জন্য ইলতুৎমিশের পুত্র নাসির উদ্দিন মাহমুদ তিনি বাংলাদেশে আসেন এবং এই আলী মর্দান খলজিকে হত্যা করে বাংলাদেশকে স্বাধীন করেন। এরপরে যখন রয়েছে চেঙ্গিস খা। চেঙ্গিস খায়ের যে শত্রু জালালউদ্দিন মঙ্গাবর্ণী তাকে আশ্রয় দিতে অস্বীকার করলে তিনি চলে যান এবং চেঙ্গিস খাও তার পিছু পিছু মধ্য এশিয়ায় চলে যায়। ফলে মঙ্গল আক্রমণের হাত থেকে ভারতবর্ষ রক্ষা পায়। এছাড়া দেখো অন্যান্য আর যে সমস্ত সমস্যাগুলো ছিল, বিভিন্ন জমিদার যারা বিদ্রোহ ঘোষণা করেছিল তাদেরকেও কিন্তু শক্ত হাতে দমন করেন ইলতুৎমিশ। এইভাবেই ইলতুৎমিশ সমগ্র ভারতবর্ষে তার আধিপত্য স্থাপন করেন, দেশে শান্তি স্থাপন করেন, ঐক্য স্থাপন করেন, সংহতি সাধন করেন। এই কারণে তাকে বলা হয় দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। অ্যাকচুয়াল তিনিই ছিলেন প্রকৃত প্রতিষ্ঠাতা, কারণ দিল্লির এই সুলতানি সাম্রাজ্যের যে চারা গাছ, সেই চারা গাছকে তিনি বহু ঝড় ঝাপটার হাত থেকে রক্ষা করেন এবং তাকে এমন ভাবে লালন পালন করেন যে সেটা একটা বড় মহীরুহে বা বড় একটা বট বৃক্ষে সেটা পরিণত হয়, যেটা পরবর্তীকালে 300 বছর ভারতবর্ষে রাজত্ব করে। এই কারণে ইলতুৎমিশকে কিন্তু বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা। তা দেখো এই সমস্যাগুলো তার ছিল। এই সমস্যাগুলো সমাধান করার পর তিনি কি করেন, সমগ্র দেশের মধ্যে দৃঢ়তা প্রতিষ্ঠা করেন, ঐক্য সাধন করেন এবং এই সময়ে তিনি আরো কিছু নতুন অঞ্চল জয় করেছিলেন। যেমন তিনি শিবালিক অঞ্চলের যে শিবালিক যে মন্দির রয়েছে, সেই মন্দির মহাকালের মন্দিরটাকে তিনি ধ্বংস করে দেন এবং এই জায়গায় তিনি মান্দর বলে একটি জায়গা তিনি দখল করে নেন। এছাড়া মালবের ভিলসা ও উজ্জয়িনী এই জায়গা তিনি দখল করেন। তাহলে 3টি জায়গা, এক মান্দর, এক হচ্ছে উজ্জয়িনী আর এক ভিলসা, এই 3টি নতুন জায়গা বা অঞ্চল তিনি তার সুলতানি সাম্রাজ্যভুক্ত করেছিলেন। এরপরে যে বিষয়টা আমরা দেখছি সেটি হচ্ছে মঙ্গল আক্রমণ। এই 1221 সালে মঙ্গল আক্রমণ তিনি এক প্রকার প্রতিহত করেন তার বুদ্ধির বলে। এরপরে দেখো খলিফার স্বীকৃতি। তো খলিফা কে ছিলেন? ইসলাম ধর্মের ধর্মগুরু। তখন সমগ্র ইসলাম দুনিয়া এই খলিফার অধীনে ছিল। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ যে সুলতান যেখানেই রাজত্ব করুক না কেন তার উপরে কিন্তু ছিলেন এই খলিফা। অর্থাৎ প্রতিটা মুসলিম সাম্রাজ্য ছিল খলিফার অধীনে। তাই খলিফার কাছ থেকে অনুমোদন নিয়ে আসতে হতো সুলতানদের এবং লাইসেন্স নিয়ে আসতে হতো। যেহেতু ইলতুৎমিশ ছিলেন একজন কৃতদাস থেকে রাজা বা সুলতান হয়েছিলেন, তাই দিল্লির আমির ওমরাহের কাছে তার মর্যাদা খুব একটা বেশি ছিল না। ইলতুৎমিশ তার মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য তিনি 1221 সালে তিনি খলিফা আল মুস্তানসির বিল্লাহের কাছে দূত পাঠান এবং আল মুস্তানসির বিল্লাহ একটি দলিল দেন ইলতুৎমিশকে, যাতে বলা হয় ইলতুৎমিশকে সুলতান ই আজম অর্থাৎ শ্রেষ্ঠ সুলতান। খলিফা আল মুস্তানসির বিল্লাহ ইলতুৎমিশকে দিল্লির শ্রেষ্ঠ সুলতান বলে স্বীকৃতি দেন। এর বিনিময়ে ইলতুৎমিশ
খুতবা পাঠ করেন খলিফার নামে, অর্থাৎ শুক্রবারের নামাজের আগে খলিফার নামে জয়ধ্বনি দেওয়া, যাকে খুতবা বলা হয়, এই খুতবার প্রচলন করেন। এছাড়া ইলতুৎমিশ সিক্কা চালু করেন, অর্থাৎ মুদ্রা, যে মুদ্রায় খলিফার নাম খোদাই করে সেই মুদ্রা তিনি চালু করেন। এই সব করে, অর্থাৎ এই খলিফার স্বীকৃতি আদায় করে তার সম্মান প্রতিপত্তি অনেকটা বেড়ে যায়। তিনি সম্রাট বা সুলতান হিসেবে তার মর্যাদা অনেকাংশে বৃদ্ধি পায় এই খলিফার স্বীকৃতির ভেতর দিয়ে। এরপরে ইলতুৎমিশ তার শাসন ব্যবস্থায় এক অভিনব পদ্ধতি নিয়ে আসেন, যার নাম ইকতা। তিনি দেশে রাজস্ব আদায় করার জন্য সমগ্র দেশের জমিগুলোকে বিভিন্ন অংশে ভাগ করে, অর্থাৎ ছোট ছোট অংশে ভাগ করে, অর্থাৎ ইকতায় ভাগ করে, ইকতা কথার মানে ছোট ছোট অংশে ভাগ করা জমি। এই ছোট ছোট খণ্ডে ভাগ করে জমিগুলোকে এক একজন আমির ওমরাহকে দায়িত্ব দেন রাজস্ব আদায় করার জন্য। যাকে দায়িত্ব দেওয়া হয় তাকে বলা হয় ইকতাদার। ইকতাদার ওই অঞ্চলে রাজস্ব আদায় করে তার নিজের সেনাবাহিনীর খরচ মিটিয়ে বাকি অর্থ সুলতানের রাজকোষাগারে জমা দিতেন। এই ব্যবস্থাকে বলা হয় ইকতা প্রথা। এর ভিতর দিয়ে সুলতান অনেকগুলি কাজ করেছিলেন। এক, দূরবর্তী অঞ্চলে রাজস্ব আদায় করা, দূরবর্তী অঞ্চলের সাথে কেন্দ্রের যোগাযোগ রক্ষা করা, আবার বিদ্রোহী আমির ওমরাহ যাদের বা যে সমস্ত আমির ওমরাহদের সমর্থনে সুলতান সিংহাসনে বসেছিলেন তাদেরকে ইকতাদারে পরিণত করে তাদের কে সন্তুষ্ট করতে পেরেছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ দেশে ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য মুদ্রা চালু করেন, রূপার মুদ্রা তংকা এবং তামার মুদ্রা জিতল। এছাড়া ইলতুৎমিশ প্রশাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে চালানোর জন্য 40 জন অভিজ্ঞ কৃতদাসকে নিয়ে একটি চক্র বা একটা বোর্ড বা একটা সভা গঠন করেন, যার নাম 40 চক্র, অর্থাৎ 40 জন অভিজ্ঞ তুর্কি কৃতদাসকে নিয়ে এই সভাটা গঠিত হয়, যারা প্রশাসনিক ব্যাপারে সুলতানকে পরামর্শ দিতেন। এই 40 চক্রকে বলা হয় বন্দেগান ই চাহেলগানি, অর্থাৎ 40 জন বন্দেগান, অর্থাৎ কৃতদাসের এক সংগঠন। এছাড়া এই সুলতান ইলতুৎমিশ তিনি দিল্লিকে নানা মসজিদ, খানকা, সৌধ ইত্যাদি নির্মাণ করে দিল্লির যে মর্যাদা সেটা অনেকটা বৃদ্ধি করে। এই জন্য লোকে দিল্লিকে সেই সময় বলতেন হজরত ই দিল্লি। এই হজরত ই দিল্লি বা দিল্লিকে হজরত ই দিল্লিতে পরিণত করার কৃতিত্ব সুলতান ইলতুৎমিশের। ইলতুৎমিশ শিল্প, সাহিত্য, সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। তার সময় শ্রেষ্ঠ ঐতিহাসিক ছিলেন মিনহাজ উদ্দিন সিরাজ। তিনি লিখেছিলেন তবাকত ই নাসিরি। এই তবাকত ই নাসিরি গ্রন্থ থেকে আমরা ইলতুৎমিশের সমস্ত ইতিহাস জানতে পারি। এছাড়া তার সময়ের আরেকজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ছিলেন হাসান নিজামি, মোহাম্মদ আউফি, নূর উদ্দিন। এনারা সবাই ছিলেন ইতিহাসবিদ যাদেরকে পৃষ্ঠপোষকতা করেছিলেন সুলতান ইলতুৎমিশ। এছাড়া ইলতুৎমিশ কুতুবউদ্দিন আইবকের অসমাপ্ত কাজ কুতুব মিনার, সেই কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেছিলেন। তা বিভিন্ন গুণ ছিল ইলতুৎমিশের, অনেক কিছু গুণের অধিকারী ছিলেন ইলতুৎমিশ। এই জন্য ইলতুৎমিশের কিন্তু সবাই প্রশংসা করেছেন, অর্থাৎ ঐতিহাসিকরা প্রশংসা করেছেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে সুলতানি যুগের প্রথম দিকের যে সমস্ত সুলতানরা ছিলেন তাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন এই ইলতুৎমিশ। ইলতুৎমিশের দরবারের সেই ঐতিহাসিক মিনহাজ উদ্দিন সিরাজ তিনিও সুলতান ইলতুৎমিশকে শ্রেষ্ঠ সুলতান বলে অভিহিত করেছেন। এছাড়া সুলতান ইলতুৎমিশ যে মুদ্রা ব্যবস্থা চালু করেছিলেন তংকা এবং জিতল, সেটি খুব আধুনিক বিজ্ঞানসম্মত ছিল। এই কারণে মুদ্রা বিশারদ নেলসন রাইট বলেছেন যে এই ইলতুৎমিশের মুদ্রা ব্যবস্থা এতটাই ভালো ছিল যে পরবর্তীকালে আকবর, শেরশাহ, এমনকি ইংরেজরাও পর্যন্ত তার এই মুদ্রা ব্যবস্থার অনুকরণ করেছিলেন। তবে ইলতুৎমিশের এই সমস্ত কৃতিত্ব থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কিছু সমালোচনা রয়েছে, অর্থাৎ তার মধ্যে কিছু সীমাবদ্ধতা ছিল। যেমন তিনি ছিলেন সুন্নি মুসলমান, এই কারণে শিয়া মুসলিমদের উপরে তিনি অত্যাচার করতেন, হিন্দুদের ধ্বংস করতেও তিনি পিছুপা হতেন না।
তার ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল কৃষকদের স্বার্থের পরিপন্থী। এছাড়া তিনি সরকারি পদে প্রচুর সংখ্যক তুর্কিদের নিয়োগ করেন, তুর্কি অভিজাতদেরকে তিনি নিয়ন্ত্রণে রাখতে পারেননি, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত সমালোচনা সত্ত্বেও একটা কথা বলা যায় যে সুলতান ইলতুৎমিশ যে সমস্যার ভিতর দিয়ে সিংহাসনে বসেছিলেন, তারপরে যেভাবে তিনি সেই সমস্যাগুলো একের পর এক সমাধান করে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা স্থাপন করেন, দিল্লির সুলতানি সাম্রাজ্যের সংহতি সাধন করেন, তার জন্য বেশিরভাগ ঐতিহাসিক মেনে নিয়েছেন যে তিনি ছিলেন দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। ডক্টর A.B.M. হাবিবুল্লাহ, এছাড়া নেলসন রাইট, ডক্টর রমেশ চন্দ্র মজুমদার, ঈশ্বরী প্রসাদ, R.P. ত্রিপাঠী একাধিক ঐতিহাসিক এক বাক্যে স্বীকার করেছেন যে সুলতান ইলতুৎমিশ ছিলেন দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, কারণ তিনি এই দিল্লি এই সুলতানি সাম্রাজ্যের যে সংহতি, সেই সংহতি সাধন করতে পেরেছিলেন। তা এইভাবে এই কোশ্চেনের অ্যান্সার ধাপে ধাপে লিখতে হবে। 20 নম্বরের 1000 ওয়ার্ডের অ্যান্সার আমি এবার তোমাদের সামনে তুলে ধরছি। সিইউ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার DSCC 7, দিল্লির সুলতানির রাজনৈতিক সংহতি সাধনে ইলতুৎমিশের কৃতিত্ব, মার্কস 20। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার সেনাপতি ও কৃতদাস কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির ভারতীয় সাম্রাজ্যের শাসন ক্ষমতা দখল করেন। 1211 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিনের জামাতা ইলতুৎমিশ দিল্লির সুলতানি সিংহাসনে বসেন। সুদর্শন ও প্রখর ব্যক্তিত্বের অধিকারী ইলতুৎমিশ প্রথম জীবনে একজন কৃতদাস ছিলেন। অল্প বয়সেই ইলতুৎমিশের বিভিন্ন গুণ তার প্রভু কুতুবউদ্দিনকে মুগ্ধ করে, ফলে তার সঙ্গে কুতুবউদ্দিন নিজ কন্যার বিবাহ দিয়ে তাকে উচ্চ রাজপদে নিযুক্ত করেন এবং দাসত্ব থেকে মুক্তি দেন। ক্রমে তিনি বদাউনের শাসনকর্তার পদে নিযুক্ত হন। 1210 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিনের মৃত্যুর পর তার অযোগ্য পুত্র আরাম শাহের অপশাসনে দেশের সর্বত্র অরাজকতা দেখা দেয়। অবশেষে দিল্লির আমির ওমরাহরা ইলতুৎমিশকে দিল্লি সিংহাসনে বসান। তিনি 1211 খ্রিস্টাব্দ থেকে একাদিক্রমে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। ইলতুৎমিশ ছিলেন দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। ঐতিহাসিক ডক্টর R.P. ত্রিপাঠী বলেছেন যে ভারতে মুসলিম সার্বভৌমত্বের ইতিহাস প্রকৃতপক্ষে ইলতুৎমিশের সময় থেকে শুরু হয়। প্রসঙ্গত উল্লেখ্য, ইলতুৎমিশ নামের অন্তর্নিহিত অর্থ হল সাম্রাজ্যের পালক। বহুতর সমস্যার সমাধান সূত্রে তিনি প্রকৃত অর্থেই সাম্রাজ্যের পালক হয়ে ওঠেন। প্যারা করে সুলতানি সিংহাসনে বসেই ইলতুৎমিশ বেশ কিছু সমস্যার মুখোমুখি হন। তাজউদ্দিন ইলদুজ গজনির শাসক হিসেবে ভারতে ইলতুৎমিশের সাম্রাজ্যের উপর নিজ অধিকার দাবি করেন। তিনি পাঞ্জাব দখল করে দিল্লি অভিযানের পরিকল্পনা করেন। সিন্ধুর শাসক নাসির উদ্দিন কুবাচা ছিলেন কুতুবউদ্দিনের সহকর্মী, তাই ঘুরির মৃত্যুর পর নাসির উদ্দিন স্বাধীনতা ঘোষণা করে লাহোর জয় করেন এবং পাঞ্জাবের দিকে অগ্রসর হন। বাংলার শাসনকর্তা আলী মর্দান খলজি ইলতুৎমিশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। গোয়ালিয়র, রণথম্বর, কালিঞ্জর, আজমির, জালোর, দোয়াব অঞ্চল প্রভৃতি স্থানের রাজপুত শক্তিগুলি এই সময় স্বাধীনতা ঘোষণা করে ইলতুৎমিশের বিরুদ্ধে কিছু আমির ওমরাহ প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন। দুর্ধর্ষ মঙ্গল নেতা চেঙ্গিস খা খোয়ারিজম রাজ্যের শাসক জালালউদ্দিন মঙ্গাবর্ণীকে আক্রমণ করলে মঙ্গাবর্ণী ইলতুৎমিশের কাছে রাজনৈতিক আশ্রয় চান, ফলে চেঙ্গিস খা কর্তৃক ভারত আক্রমণের সম্ভাবনা দেখা দেয়। তাহলে এই প্যারাতে যে সমস্ত সমস্যায় তিনি পড়েছিলেন সেগুলো লেখা হলো। এবার পরের প্যারায় সমস্যা থেকে তিনি কিভাবে কাটিয়ে উঠছেন। ইলতুৎমিশ স্থির মস্তিষ্কে তার বিভিন্ন সমস্যাগুলির সমাধান করেন। তিনি দিল্লি, অযোধ্যা, বদাউন, বারাণসী প্রভৃতি স্থানের বিদ্রোহী শাসকদের নির্মমভাবে দমন ও হত্যা করেন। এরপর তিনি গজনির শাসক তাজউদ্দিন ইলদুজের বিরুদ্ধে অগ্রসর হন। 1215 খ্রিস্টাব্দে তরাইনের কাছে এক যুদ্ধে ইলতুৎমিশ তাকে পরাজিত করে পরে হত্যা করেন। তিনি পাঞ্জাব পুনর্দখল করেন। নাসির উদ্দিন কুবাচা 1227 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের কাছে পরাজিত হয়ে সিন্ধু নদের জলে ডুবে আত্মহত্যা করেন। বাংলার আলী মর্দান খলজিকে হত্যা করে গিয়াসউদ্দিন খলজি নিজেকে স্বাধীন বলে ঘোষণা করলে ইলতুৎমিশের পুত্র নাসির উদ্দিন মামুদ 1227 খ্রিস্টাব্দে তাকে হত্যা করেন। ইলতুৎমিশে গোয়ালিয়র, রণথম্বর, কালিঞ্জর, আজমির, জালোর, দোয়াব অঞ্চল প্রভৃতি স্থানগুলি একে একে নিজ দখলে আনেন। প্যারা করে ইলতুৎমিশের কৃতিত্ব ও অবদান ছিল বহুমুখী। ইতিহাসবিদ ডক্টর K.A. নিজামি বলেছেন যে ইলতুৎমিশ হিন্দুস্থানে মোহাম্মদ ঘুরির বিজিত শিথিল ও বিচ্ছিন্ন রাজ্যগুলিকে একটি সুগঠিত ও সুদৃঢ় রাষ্ট্রে পরিণত করেন। সুলতানি রাজ্যের হারানো অঞ্চল
পুনরুদ্ধারের পাশাপাশি ইলতুৎমিশ কিছু নতুন অঞ্চলে নিজ আধিপত্য কায়েম করেন। তিনি শিবালিক অঞ্চলের মান্দর জয় করেন এবং মালবের ভিলসা ও উজ্জয়িনী দখল করেন। এরপরে দেখো মঙ্গল আক্রমণ। দুর্ধর্ষ মঙ্গল নেতা চেঙ্গিস খা 1221 খ্রিস্টাব্দে খোয়ারিজম রাজ্য আক্রমণ করলে সেই রাজ্যের রাজা জালালউদ্দিন মঙ্গাবর্ণী পাঞ্জাবে হাজির হয়ে ইলতুৎমিশের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। চেঙ্গিস খা জালালউদ্দিনের পিছু নিয়ে সিন্ধু নদের তীরে উপস্থিত হন। বিচক্ষণ ইলতুৎমিশ মঙ্গাবর্ণীকে আশ্রয় দিতে অস্বীকার করেন। মঙ্গাবর্ণী ভারত ছেড়ে চলে গেলে চেঙ্গিস খাও তার পিছু নিয়ে ভারত সীমান্ত ত্যাগ করেন। ফলে নব প্রতিষ্ঠিত দিল্লির সুলতানি সাম্রাজ্য চেঙ্গিজের রোষের আগুন থেকে রক্ষা পায়। ইলতুৎমিশ তার কৃতদাসত্বের পূর্ব জীবন সম্পর্কে প্রশ্ন তুলে আমির ওমরাহদের একটি গোষ্ঠী তার বিরোধিতা শুরু করে। একটি গোষ্ঠী আরাম শাহকে হত্যা করে ইলতুৎমিশ যেভাবে সিংহাসন আরোহণ করেন তা নিয়ে প্রশ্ন তোলেন। ইলতুৎমিশ এই বিরোধিতার অবসান ঘটাতে নিজ উদ্যোগে 1229 খ্রিস্টাব্দে বাগদাদের সুলতান তথা খলিফা আল মুস্তানসির বিল্লাহের কাছ থেকে তার ক্ষমতার স্বীকৃতি আদায় করেন। খলিফা ইলতুৎমিশের সিংহাসন আরোহণের স্বীকৃতি বিষয়ে একটি দলিল প্রেরণ করেন। পাশাপাশি তিনি ইলতুৎমিশকে সুলতান ই আজম অর্থাৎ শ্রেষ্ঠ সুলতান উপাধি দান করেন। কৃতজ্ঞ ইলতুৎমিশ খলিফার নামে সিক্কা অর্থাৎ মুদ্রা এবং খুতবা অর্থাৎ খলিফার প্রতি আনুগত্য প্রচলন করেন। এর ফলে ইলতুৎমিশ সিংহাসনে আরোহণ বৈধতা লাভ করে। দিল্লির সুলতানির স্বাধীনতা ও সার্বভৌমত্ব স্বীকৃত হয়। খলিফা কর্তৃক স্বীকৃত সুলতান হিসেবে ইলতুৎমিশ বিদ্রোহী আমির ওমরাহদের শক্ত হাতে দমন করেন। প্যারা করে ইলতুৎমিশের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ ছিল ইক্তা ব্যবস্থার প্রবর্তন। বার্ষিক রাজস্ব আদায় সুনিশ্চিত করার জন্য তিনি সরকারি জমিকে ছোট ছোট ইক্তায় বিভক্ত করে সেগুলি আমির ওমরাহদের মধ্যে বন্টন করে দেন। এই ব্যবস্থা ইক্তা ব্যবস্থা নামে পরিচিত। ইক্তার প্রাপক ইক্তাদাররা রাষ্ট্রকে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব দানের বিনিময়ে নির্দিষ্ট ভূখণ্ডের প্রশাসনিক দায়িত্ব লাভ করতেন। প্যারা করে উক্ত বিষয়গুলি ছাড়াও ইলতুৎমিশ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ নেন। ইলতুৎমিশ টঙ্কা ও জিতল নামে যথাক্রমে রূপা ও তামার মুদ্রা প্রচলন করেন। নেলসন রাইট বলেছেন যে ভারতে মুদ্রা ব্যবস্থা রূপায়ণে ইলতুৎমিশের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রাষ্ট্রীয় কাজকর্মে সুলতানকে সহায়তা করার জন্য ইলতুৎমিশ 40 জন অভিজ্ঞ তুর্কি অভিজাতকে নিয়ে 40 চক্র বা বন্দেগান ই চাহেলগানি নামে একটি সংগঠন স্থাপন করেন। তিনি দিল্লিকে মসজিদ মিনার খানকায় সাজিয়ে তোলেন। লোকে হজরত ই দিল্লির প্রশংসা করতে থাকে। তিনি ছিলেন শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক। ধার্মিক ও সৎ মিনহাজ উ সিরাজ, হাসান নিজামি, মোহাম্মদ আউফি, নূর উদ্দিন প্রমুখ পণ্ডিত তার রাজসভায় পৃষ্ঠপোষকতা লাভ করেন। তিনি বিখ্যাত কুতুব মিনারের নির্মাণ কার্য সম্পূর্ণ করেন। এবার তার সমালোচনা দেখো। ইলতুৎমিশ তার দীর্ঘ 25 বছরের রাজত্বকালে দিল্লির শিশু সুলতানি চারাগাছটিকে নতুন নানা ঝড় ঝঞ্ঝা থেকে রক্ষা করে তাকে একদিন মহি রুহে পরিণত করেন। তিনি কুতুবউদ্দিনের অসমাপ্ত কাজকে সমাপ্ত করেন। তিনি ছিলেন সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার ইলতুৎমিশকে প্রথম দিকের সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে অভিহিত করেছেন। তবে তার মধ্যে কিছু ত্রুটি বা দুর্বলতাও লক্ষ্য করা যায়। শুধু তুর্কিদের সরকারি পদে নিযুক্ত করার ফলে তার শাসন ব্যবস্থা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তিনি তুর্কি অভিজাতদের নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। সুন্নি ইলতুৎমিশ শিয়া মুসলিম ও হিন্দুদের ধ্বংস করতে পিছুপা হতেন না। তার রাজস্ব ব্যবস্থাও ছিল কৃষকদের স্বার্থ বিরোধী। প্যারা করে এটি শেষ প্যারা, 10 নম্বর প্যারা। 20 নম্বরের অ্যান্সারে 10টি প্যারা লিখতে হবে, প্রায় 1000 ওয়ার্ডের কাছাকাছি। দেখো শেষে একটা মূল্যায়ন দেওয়া হয়েছে, উপসংহার বলা যায়। এখানে বলা হচ্ছে তা সত্ত্বেও একথা নিঃসন্দেহে বলা হয় যে তার পদক্ষেপগুলির দ্বারাই সুলতানি স্থায়ী ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে পেরেছিল। সমকালীন ঐতিহাসিক মিনহাজ উস সিরাজ ইলতুৎমিশকে সেই যুগের শ্রেষ্ঠ সম্রাট বলে অভিহিত করেছেন। ইতিহাসবিদ স্টানলি লেনপুল বলেছেন যে দাস বংশকে সুদৃঢ় করতে কুতুবউদ্দিন বেশি দিন বেঁচে থাকেননি, ইলতুৎমিশ সেই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হয়ে ওঠেন। ABM হাবিবুল্লাহ মনে করেন কুতুবউদ্দিন আইবক দিল্লি সুলতানির ভিত্তিপ্রস্তর ও সার্বভৌমত্বের রূপরেখা দিয়ে যান। ইলতুৎমিশ হয়ে ওঠেন তার প্রকৃত শাসক। এই কথাটি মানে হাবিবুল্লাহর এই বক্তব্যটি ইংরেজিতেও এখানে লেখা আছে। তাই এই ছিল দিল্লির সুলতানি সংহতি সাধনে ইলতুৎমিশের কৃতিত্ব বা অবদান। ইলতুৎমিশ নিয়ে বড় 20 নম্বরে কোশ্চেন এলে এটাই হবে অ্যান্সার, যেভাবেই প্রশ্ন ঘুরিয়ে আসুক না কেন। এটা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার এই ভিডিওর ভিতর দিয়ে দেওয়া শুরু হলো। বাকি অন্যান্য কোশ্চেন অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো।
ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।